এই ইভেন্ট ব্লগ, কুকিং ব্লগ, ফুডিং ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ট্রাভেল ব্লগ। বলছি একটু ব্লগ দেখবেন? ব্লগ দেখবেন গো? তাহলে দেখতে থাকুন ডিঙ্কাজ অ্যান্ড শুভজ জিন্দেগি। গুড মর্নিং। সকাল অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে। ডিঙ্কা আমাদের ব্যালকনিতে বসে আছে, আমাদের চা এসে গিয়েছে অলরেডি। এই হচ্ছে ডিঙ্কার দুধ চা, আমার লিকার চা। ডিঙ্কা অলরেডি সেখানে রিফাইন্ড সুগার মিক্স করতে লেগে গিয়েছে। সকালবেলায় শুভ গিয়ে বিস্কুট নিয়ে এসছে আবার। জিম জ্যাম। আমরা নিচের ক্যাফেতে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর ডিঙ্কা মেনু দেখতে ব্যস্ত। তো চলে এসেছে আমাদের অর্ডার করা মিক্সড পরাঠা, সাথে রায়তা। আলু, পেঁয়াজ আর পনির দিয়ে স্টাফড করা আছে এই মিক্সড পরাঠা। আর রায়তাতে তো যেমন থাকে আর কি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা ইত্যাদি, সাথে আছে আচার। আমরা এখন ব্রেকফাস্ট শুরু করব। আমরা ব্রেকফাস্ট করে স্নান সেরে একদম রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা যাব ঘুরতে সাউথ গোয়ায়, পালোলিম, কাবুডিরামা, এইসব জায়গাগুলো। তো চলুন ঘুরে আসি, দেখি আমাদের জন্য আজকে নতুন কি চমক অপেক্ষা করছে। আমি যে এই কালো রঙের হাওয়াই শার্টটা পরে আছি, এটা আমাকে ডিঙ্কা অ্যানিভার্সারিতে দিয়েছিল। যদিও কাল ছিল আমাদের অ্যানিভার্সারি, কিন্তু সেইভাবে পরা হয়নি। আজকে বেড়াতে যাব, সেই জন্য আজকে এটা পরছি, নতুন জামা পরে ঘুরতে যাচ্ছি। শুভ আমাকে কিনে দিয়েছিল মনোকিনি, আর তার সঙ্গে আরেকটা ড্রেসও দিয়েছে। ওটা যেদিন পরবো সেদিন আমি সারপ্রাইজটা খুলবো। এই কয়েকদিনের ঘোরাঘুরির জন্য আমি স্কুটিটা রেন্টে নিয়ে নিয়েছি। এখানে এরকম 2 চাকা 4 চাকা সব রেন্টে পাওয়া যায়। আমিও আমার হোটেলের থ্রু দিয়ে এরকম একটা স্কুটি রেন্টে নিয়ে নিয়েছি। এই কদিন আর কি ঘোরাঘুরি করতে সুবিধা হবে। আর এখানে স্কুটির রেন্টের চার্জ পার ডে 500 টাকা। গাড়িরও আলাদা চার্জ আছে। ওরা কিছুটা তেল দিয়ে দেয়, মোটামুটি 10-12 কিলোমিটার যাওয়ার মতন। বাকি তারপর নিজেকে ভরিয়ে নিতে হয়। নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে পড়লাম। আপনাদেরকে আগেই বলেছি যে মাজোরডা অতটা ক্রাউডেড নয়। এখানকার বাড়িগুলো একটু স্পেস নিয়ে, মানে বাগান করে করে তৈরি। প্রচুর গাছপালা আছে আশেপাশে, বেশ সুন্দর লাগে গ্রিনারিজের মধ্যে দিয়ে যেতে। কোলবা হয়ে পালোলিমের দিকে যাওয়ার পথে রাস্তার ধারে এই চার্চটা দেখতে পেলাম। খুব সুন্দর দেখতে। চার্চটার নাম আওয়ার লেডি অফ মার্সিস চার্চ। এই চার্চের সাথেই এদের একটা স্কুল রয়েছে, সেখানে এখন ক্লাস চলছে। চার্চটা বন্ধ, কিন্তু এতটাই সুন্দর দেখতে যে ফটো তোলার লোভ সামলাতে পারলাম না। ঘুরে ঘুরে সেটাই দেখতে লাগলাম। এখানকার চার্চগুলো দেখতে কম বেশি একই রকম। আমরা কলকাতায় বা দার্জিলিংয়ে যে ধরনের চার্চ দেখে থাকি ব্রিটিশ স্থাপত্য রীতির অনুকরণে, তেমনই এখানে সব কিছুই পর্তুগিজ শৈলীতে তৈরি। আমরা জানি যে গোয়া দীর্ঘদিন পর্তুগালের শাসনাধীন ছিল, উপনিবেশ ছিল অনেক বছর। 1960-61 এরকম সময় করে পর্তুগালের থেকে ভারতের অন্তর্গত হয় গোয়া। একইভাবে চলতে চলতে দেখতে পেলাম রাস্তার ধারে আওয়ার লেডি অফ গ্লোরিয়া চার্চ। আগেই বলেছি সব চার্চগুলোর কম বেশি একই রকম ডিজাইন, দেখে খুবই ভালো লাগলো। তাই এই চার্চের ভিতরে কমপ্লেক্সে আর কি ঢুকে পড়লাম। কিন্তু এখানেও দেখছি যে চার্চ বন্ধ। তো জনৈক এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম চার্চের টাইমিংয়ের ব্যাপারে। তো বললো যে এখানে মোটামুটি 8:30-9টা অবধি প্রেয়ার চলে, তারপরে বন্ধ হয়ে যায়। একমাত্র পাঞ্জিমের চার্চগুলোই দুপুরবেলা বা বিকেলবেলা অবধি খোলা থাকে, বাকিগুলো ক্লোজ হয়ে যায়। তো আমরা আবার চলা শুরু করলাম। আমরা যাচ্ছি পালোলিমের দিকে। চারিদিকে খুব সুন্দর নারকেল গাছ, নারকেল বিথি বলা যায় আর কি। রাস্তার পাশেই চার্চ অফ হলি ক্রস। আগেই বলেছি যে এই সময় চার্চগুলো বন্ধ থাকে। আর এখন আমরা যাচ্ছি অন্য একটা ডেস্টিনেশনে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন কাবোডিরামায়। কাবোডিরামা একটা অফবিট লোকেশন আর কি, দক্ষিণ গোয়ার। অন্যান্য বিচগুলোর মতো অতটা পপুলার নয়। ইভেন এই ভিউ পয়েন্টে আসার ঠিকঠাক কোনো রাস্তাও নেই। মেন রোড থেকে জাস্ট একটা মানে পাথর কেটে বা কিছু পাথর ফেলে, মোড়াম ফেলে একটা রাস্তা তৈরি করা, খুবই এবড়ো খেবড়ো একটা রাস্তা। সেইটার উপর দিয়েই খুব সাবধানে আর কি আসতে হয়। দেখতেই পাচ্ছেন পিছনে আর কি উত্তাল সমুদ্র, আরব সাগর। আর আমরা এখন দাঁড়িয়ে আছি কাবোডিরামাতে। এটা ভিউ পয়েন্ট, নিচে বিচ আছে। আমরা যাবো আস্তে আস্তে, হেঁটে হেঁটে যাবো বিচের দিকে। আপাতত এই ভিউ পয়েন্ট থেকে আমরা বেশ ছবি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন হাওয়া, ডিঙ্কার চুলগুলো একবারে ফরফর করে উঠছে। মাথায় যদি একটা ছোট কাগজের পতাকা বসিয়ে দিই তাহলে পতপত করে উঠবে। তাই
এই যে ঢেউগুলো একদম সুন্দর পাথুরে বিচের উপরে আছড়ে আছড়ে পড়ছে। দূরে যতদূর চোখ যাচ্ছে শুধু নীল জল আর নীল জল দিগন্তে মিশে গিয়েছে। চলুন তাহলে দেখে আসি বিচের ধার থেকে ঘুরে আসি। চারিদিকে পুরো একবারে খান্ডাহার, মনে হচ্ছে আমরা সেই পাণ্ডবদের মতন খাণ্ডবপ্রস্থে এসে পৌঁছেছি। শুধু পাথর আর পাথর, ঝোপঝাড়, ঘাস। দূরের ওই খাড়ির মতো অংশেই কায়াকিং হচ্ছে, যদিও আমাদের এখন কায়াকিংয়ের কোনো প্ল্যান নেই, আমরা বিচটাই জাস্ট ঘুরে দেখব। অনেক সিঁড়ি ভেঙে আমাদেরকে নিচে নামতে হচ্ছে। দিনটা চলছে শুকনো মুখে, ভয় পাচ্ছে মনে হয় খুব। ভয় পাইনি, আমাকে ডাবের জল খেতে দেওয়া হয়নি, তাই মুখ বুঝাতে পারিনি। আহারে শোনাবো আমার। কাবডিরামা বিচটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বিদেশি পর্যটকও অন্যান্য বিচের চাইতে তুলনামূলক একটু বেশিই দেখতে পাচ্ছি। ছিল কাবডিরামা বিচ, সুন্দর আর কি, মিহি বালি, নীল জল, খুব সুন্দর আর কি। দূরে একটু পাথর আছে, বেশ ভালো লাগলো। অনেকে এখানে খুব সুন্দর সানপাত নিচ্ছে, একটু স্নানও করছে, বেশ ভালো। ফটোর জন্য চলছে আশেপাশে, অনেকে গোড়ালি গলে পাটু দিয়ে ফটো করছে। আমরাও আমাদের মতো করে নিয়ে আসতে পারছি। এই বিচ ঘুরে এবার আমরা যাব কাবডিরামা ফোর্টের দিকটাতে। আবার আমাদেরকে অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। তার আগে ডিঙ্কাকে একটু ডাবের জল খাইয়ে চাঙ্গাও করে নিতে হবে। নারকেল জল খেতে দেয়নি, ধরিয়ে গেছি। নারকেল মানে একদম ডাবের জল খাচ্ছে, করে খেয়ে নিচ্ছে। চলে এসেছে এবার আমি খেয়ে নেবো। বাঁশ ও কাঠের তৈরি এই ফটোগ্রাফি পয়েন্টটা কাবডিরামার সেরা আকর্ষণ। এখানে সবসময় কম বেশি ভিড় লেগে থাকে। বাইক পার্ক করে আমরা এখন চলে এসেছি কাবডিরামা ফোর্টের দিকে। এটা হচ্ছে কাবডিরামা ফোর্টের এন্ট্রান্স। কাবডিরামা ফোর্ট বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকের শাসনে থেকেছে। রাজা সুন্দা থেকে হায়দার আলী, পরবর্তীকালে পর্তুগিজদের অধীনে থেকেছে এই ফোর্ট। আমরা এখন ঢুকছি ফোর্টের মেন এন্ট্রান্স দিয়ে। সামনে একটা পরিত্যক্ত কামান, দূরে সমুদ্র। আমি ঘুরে ঘুরে একদম কেলিয়ে গিয়েছি। কাল অবধি বেশ ভালোই ওয়েদার পেয়েছিলাম। আমরা যেখানে আছি মাজোরডা, সেখানে এতটা গরম নয়, এখানে হিউমিডিটি অনেক বেশি, একদম ঘেমে দেখতেই পাচ্ছেন, মুখ চিপচিপ করছে ঘামে। চেহারাতে আর কি একটা জ্যোৎস্না ছাপ আর কি ফুটে উঠেছে। অলমোস্ট 2 ঘন্টা চালিয়ে আমরা স্পটগুলোতে পৌঁছেছি। এই জায়গাটা বেশ ক্রাউডেড। এর আগে আমরা ভারতীয় রাজা, বাদশাহ, সুলতানদের নির্মিত দুর্গ দেখেছি, ঘুরেছি। ব্রিটিশদের তৈরি দুর্গতেও বেরিয়ে এসেছি, কিন্তু পর্তুগিজদের তৈরি আর কি দুর্গ গোয়াতেই আছে যদিও, তো সেই দুর্গতে আর কি প্রথমবার ঢুকছি। খুবই অগোছালো, ব্রিটিশদের মতন অতটা ডিসিপ্লিন নয় আর কি, সব কিছুই আর কি চারিদিকে প্রচুর অগোছালোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। যাই হোক, চলুন দেখি ঘুরে।
দূরে ওটা পেবেল বিচ। পেবেল বিচে যাব না, অনেকটাই ভেঙে 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 নামতে হবে। আমাদের অন্যান্য ডেস্টিনেশনগুলো যাওয়ার আছে, পালোলিমের দিকে আমরা যাব, তাই নিচে আর নামছি না। দূরে আরব সাগর দেখা যাচ্ছে, একদম সমুদ্রের ধারে ফোর্টিফাইড পর্তুগিজ দুর্গ। আমার ফোর্টে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, তবে নিজেদের আইডি দেখাতে হয়। আইডি প্রুফ দেখিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে দিতে হয় সিকিউরিটিতে। গেটের মুখেই আছে সিকিউরিটি স্টাফ, সেই মতন তারা একটা ওরাল টোকেন নাম্বার দিয়ে দেয়। What I've done is that I keep leaving my feet now. I'm not saying खाली नहीं बैठता, मतलब the better thing is I don't keep them like hanging large में, and I keep ensure कि थोड़ा बीच में लगे हुए रहता हूँ। Thank you. Guys, थोड़ा आराम से रिलैक्स चिल। हाँ, आप पूरा साइड में ही। हाँ, দূরে কোস্ট গার্ড বা ভারতীয় নাকি জাহাজ, খুব সম্ভবত কোস্ট গার্ডেরই জাহাজ হবে। ডিঙ্কা বসে পড়েছে, গরমে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গিয়েছে, আমিও ক্লান্ত হয়ে গিয়েছি, কিন্তু ডিঙ্কার চোখে মুখে সেই ক্লান্তির ছাপ ফুটে উঠছে। এখন পালোলিমের পার্কিং লটে ডিরেক্ট আসছি বিচে। काइकिंग करेंगे। দক্ষিণ গোয়ার সব থেকে জমজমাট বিচগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পালোলিম। আগন্ডাও জমজমাট, তবে পালোলিম বেশি জমজমাট। দেখতে পাচ্ছি এখানে মাছ বিক্রি হচ্ছে, মনে হয় কিছুক্ষণ আগেই তুলেছে। আর এই কুকুরগুলো মাছের আশায় বসে আছে, এই যে মাছ ধরেছে, জাল থেকে মাছ ছাড়ানো চলছে। আমরা নেমে পড়েছি বিচে, কিন্তু এখানে মাজোটার মতন এরকম সুন্দর হাওয়া কিন্তু দিচ্ছে না। আজকে একটা হালকা গুমোট ভাব আছে, মেঘ করে আছে। হ্যাঁ, আমরা খুব বেশি রোদের তাপ পাইনি, এটা ঠিকই, তেমনই এখন আর কি মেঘ করে আছে, একটা গুমোট ভাব ফেস করছি। পালোলিম বিচে কায়াকিং করার প্রচুর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বিচে নামতেই সবাই একদম ছেঁকে ধরেছে কায়াকিং করার জন্য, তাই এতগুলো ডাক আর উপেক্ষা করতে না পেরে নেমে পড়লাম কায়াকিং করতে। পালোলিমের সমস্ত কায়াকগুলোই কাপল সিটার, আর এই কাপল সিটার কায়াকগুলোর 1 ঘন্টার চার্জ 600 টাকা। আমাদের হাতে সময় কম ছিল, কারণ এখন অলমোস্ট প্রায় 5টা বাজছে। আর আমরা বললাম যে আমরা আধ ঘন্টা মতনই করতে পারবো, তো ওরা বললো 400 টাকায় আর কি করিয়ে দেবে। আমরা চেয়েছিলাম 300 টাকায় করতে, কিন্তু দৌড়াদৌড়িতে খুব একটা সাকসেসফুল হলাম না। অতঃপর লাইফ জ্যাকেট করে বই খেলাতে নেমে পড়লাম সমুদ্রে। কায়াকিং করতে করতে আমরা চলে এসেছি সমুদ্রের ভিতরে। আমরা নিজেরাই চালাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমি চালাচ্ছি আর ডিক্কার কাছে গাল খাচ্ছি, কারণ প্রথমবার সেই অর্থে আর কি নৌকো চালাচ্ছি। এর আগে যা কিছু চালিয়েছি প্যাডেল বোট। তো যাই হোক, এই করতে করতে ভিজে গিয়েছি, ডিঙ্কার এমনি ঠান্ডা লেগে আছে। তো এই ডান্ডাটা আমার পিঠে পড়বে আজকে, বলেছে আমাকে যে সমুদ্রের পাড়ে নামার পরেই আমার পিঠে পড়বে। বলে তোর মতো হুজুগে ছেলে আর দুটো হয় না। আপনারাই বলুন যে বউকে ভালোবেসে ঘোরালে তার প্রতিদানে এরকম মার কি পড়ে আপনাদের পিঠে? তো আমি নিজেও ভিজেছি। যাই হোক, এখন কি সুন্দর ঢেউয়ের তালে 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 আমরা দুলছি। এই আমরা জলে, বুঝতেই পারছেন কতটা ভিতরে আর কি। সকালে গান শুনছিলাম আমার রাইডার আমার রাইডার, এখন আমি সার্ফার সার্ফার।
আপনাকে কোথায় পৌঁছে দেবো? আমাকে এখন সৈকতে নিয়ে চলো, সৈকত ব্যানার্জি। আচ্ছা ঠিক আছে। নিকল কে আয়ে? আগেই বলেছি যে পালোলিম হচ্ছে দক্ষিণ গোয়ার অন্যতম ওভার ক্রাউডেড বিচ। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কায়াকিং, বোটিং, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। তার পাশাপাশি এখানে সমুদ্রে অনেক মানুষ আর কি এসেছে, কেউ হাঁটছে, কেউ স্নান করছে, কেউ জাস্ট বসে সমুদ্রের হাওয়া খাচ্ছে। আমরাও এসেছিলাম আর বরাবর একটু হাঁটছি। একটু আগে আমরা কায়াকিং করেছি, এবার আমরা আস্তে আস্তে ফিরে যাব। বেশ সুন্দর এখানে, সুন্দর নদীর পাড়ে তবে মাঝেরটা যতটা সুন্দর ততটা নয়, মানে ফাঁকা ঠান্ডা হাওয়াটাও ওখানে অনেক সুন্দর দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন, তুলনামূলক। পালোলিম থেকে কারমাল ঘাটের মধ্যে দিয়ে কোচি পানভেল NH66 ধরে আমাদের মাজোরডা ফিরতে প্রায় 2 ঘন্টা লেগে গেল। এখন ঘড়িতে সন্ধ্যে 7:30। সারাদিনের অনেক ঘোরাঘুরির পর জোর খিদে পেয়েছে, তাই আমরা একদম খাবার অর্ডার করেই রুমে চলে গিয়েছিলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আমরা অর্ডার করেছি হ্যামবার্গার উইথ ট্রিপল চিজ অ্যান্ড বেকন, আর সাথে একটা অনিয়ন অ্যান্ড টমেটো হ্যামবার্গার, আর ছিল টিঙ্কার জন্য দুধ চা, আমার জন্য লিকার চা। এখন খেয়ে নেওয়া যাক। ওটাতে আমরা যতগুলো রেস্টুরেন্ট বা ক্যাফেতে খাওয়া দাওয়া করেছি তার মধ্যে এই সাংগ্রিলার খাওয়া দাওয়াটাই আমাদের সেরা লাগে। রান্নাগুলো খুব সুন্দর করে। ক্যাফেটা রাত হলে নানা রঙের আলোয় খুব সুন্দরভাবে সেজে ওঠে। চারিধারে এত সুন্দর লাগে যে উঠে যেতে মনই চায় না। নিচের ক্যাফেতে খাওয়া দাওয়া করে এখন আমরা ঘরে চলে এসেছি। সারাদিনে আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে। অনেকটাই রাস্তা আমরা স্কুটি চালিয়ে গিয়েছিলাম। বলতে গেলে একরকম দক্ষিণ গোয়ার শেষতম প্রান্ত বা জমজমাট বিচ পালোলিম, সেটা অবধি গিয়েছিলাম এবং তারপরে আবার চালিয়ে পুরোটা ফিরে আসা। এবং যখন আসি তখন দেখতেই পেলেন যে আর কি লাস্টে অন্ধকার হয়েই গিয়েছে। অন্ধকারের বুক চিরে আবার আসা রাস্তা চিনে চিনে। তো এই ছিল আমাদের ঘোরাঘুরি শেষে এতই খিদে পেয়ে গেছিলো যে একদম এসেই রুমে এসে ফ্রেশ হয়ে আবার খেয়ে নিলাম। আর আজকে জার্নিটাও বেশ টায়ারসাম ছিল। তো ডিঙ্কা অলরেডি এতটাই টায়ার্ড যে ঘুমিয়ে পড়েছে। আমি এখানেই আজকের মতন ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। গুড নাইট।